বিশ্বের বিভিন্ন দেশের চাহিদা বিবেচনায় দেশে শিল্প গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে সরকার প্রধান যুব সম্প্রদায়কে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন। আমরা লক্ষ্য হচ্ছে যে 2024 সালের মধ্যে জাতীয় আয়ে জিডিপি খাতে এসএমই খাতের অবদান বিদ্যমান হচ্ছে 25%, সেটা যেন 32% উন্নীত হয় সেই লক্ষ্যমাত্রা কিন্তু আমাদের এই নীতিমালায় আমরা নির্দিষ্ট করে দিয়েছি। কাজেই আমাদের সেইভাবেই উদ্যোক্তা সৃষ্টি করা দরকার এবং বিশেষ করে নারী উদ্যোক্তা। নারীরা একসময় একটু পিছিয়ে থাকতো এবং তাদের মাঝে খুব একটা উদ্যোক্তা ছিল না। আজকে নারী উদ্যোক্তারা এগিয়ে আসছে। কাজে আমরা নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার প্রদান সহ ক্ষুদ্র মাঝারি শিল্পের উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে এই ফাউন্ডেশন তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে। আমি আশা করি সামনের দিকে আরও বেশি নারী উদ্যোক্তা সৃষ্টি হবে। এখানে আমি অবশ্য আমাদের পুরুষ সমাজকে একটু পরামর্শ দিতে পারি। আপনারাও ব্যবসা করেন, তা আপনাদের স্ত্রীর নামে যদি আপনারা এই এসএমই ফাউন্ডেশন থেকে ঋণ নিয়ে তাকেও একটু কাজ করার সুযোগ করে দেন, তাহলে সংসারের সাথে সাথে মেয়েরা কিন্তু সেই ধরনের শিল্পায়নও করতে পারবে, তাতে উদ্যোক্তাও সৃষ্টি হবে। সেই সুযোগটা অন্তত আপনারা দেবেন, সেখানে বাধা দিয়েন না। যে আমাদের নারী উদ্যোক্তারা যাতে বিশেষভাবে সুবিধা পায় সেদিকে একটু বিশেষভাবে দৃষ্টি দিতে হবে আপনাদের সকলকে। আমাদের আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে কোন এলাকায় কোন ধরনের পণ্য আমরা উৎপাদন করতে পারি বা এসএমই শিল্প আমরা তৈরি করতে পারি, যেটা আমি আগেই বলেছি। ফাউন্ডেশন এই বিষয়টা বিশেষভাবে দৃষ্টি দিতে পারে। অমিক্রন নিয়ে এবার আশ্বাসের কথা শোনালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে সাভারে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সীমান্ত বন্ধ বা লকডাউন দেওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, অমিক্রনের সামাজিক সংক্রমণ দেখা দিলে আফ্রিকার 7 দেশ ছাড়া অন্য দেশ থেকে আসা যাত্রীদের জন্যও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিয়ম করা হবে। কোভিডের আগমনীকালের মতো অমিক্রনের বেলায়ও আশ্বাস শোনাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী। করোনার নতুন এই ভ্যারিয়েন্ট প্রতিবেশী ভারত সহ এশিয়ার বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়লেও এখনও দেশে শনাক্তের তথ্য মেলেনি। এমন অবস্থায় রোববার দুপুরে সাভারে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, সীমান্ত বন্ধ কিংবা দেশে লকডাউনের মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। তবে দেশে দেশে অমিক্রন বিস্তারের এই সময় প্রবাসীদের দেশে ফেরার ব্যাপারে নিরুৎসাহিত করেন মন্ত্রী। আমাদের এই মুহূর্তে বর্ডার বন্ধ করার কোনো পরিকল্পনা নাই। বর্ডারে আমরা পরীক্ষার ব্যবস্থা, আমাদের স্ক্রিনিংয়ের ব্যবস্থা, টেস্টের ব্যবস্থা, কোয়ারেন্টাইনের ব্যবস্থা আমরা জোরদার করেছি। যারা বিদেশ থেকে আসবেন তাদেরও দায়িত্ব রয়েছে, তারা জানি সংক্রমিত হয়ে দেশে না আসেন। এদিকে 40টির মতো দেশে অমিক্রন ছড়ালেও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে কেবল দক্ষিণ আফ্রিকার 7 দেশ থেকে আসা যাত্রীদের। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে অধিদপ্তরের মুখপাত্র বলেন, অমিক্রনের সামাজিক সংক্রমণ হলে অন্য দেশ থেকে আসা যাত্রীদের বেলায়ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের বিধান করা হবে। কমিউনিটি ট্রান্সমিশন আর ইম্পোর্টেড কেস কিন্তু এক নয়। ইউরোপে যেটি হয়েছে ইম্পোর্টেড কেস, ইউরোপের পরিস্থিতির দিকে আমরা গভীর মনোযোগ রেখেছি। সেখানে যদি কমিউনিটি ট্রান্সমিশন ঘটে তাহলে বাংলাদেশের 17 কোটি মানুষের জীবন জীবিকাকে নিশ্চিত করতে প্রয়োজনীয় জনস্বাস্থ্য এবং জনস্বার্থ রক্ষা করবার যে সিদ্ধান্ত, সেইটি নিতে স্বাস্থ্য অধিদপ্তর কখনোই কুণ্ঠা করবে না। অমিক্রন নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতার উপর জোর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ঢাকা সহ দেশের উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সড়কেও অন্য দিনের চেয়ে বেশি যানজটে বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ। আবহাওয়া অফিস বলছে, আগামীকাল পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে। ঘূর্ণিঝড় জাওয়াদ দুর্বল হয়ে নিম্নচাপে রূপ নিলেও বৈরী আবহাওয়ার কবলে পড়েছে দেশ। রোববার দিনভর দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়, দেখা মেলেনি সূর্যের। রাজধানীতে থেমে থেমে বৃষ্টির পাশাপাশি বয়ে যায় হিমেল হাওয়া, এতে কর্মব্যস্ত মানুষ পড়েন বিপাকে। ঠান্ডাটা বেশি লাগতেছে, তো এখন বাসায় যেতে পারছি না। আমাদের বয়ে রয়েছি, প্যাসেঞ্জার নাই, বৃষ্টি এলে তো আমাদের খ্যাপ কম, আমরা খাবো কি? বৃষ্টির মধ্যে সড়কে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন বাইরে বের হওয়া মানুষ। এক্সাম ছিল, এক্সাম থেকে বের হয়ে এখন পুরাই ভিজে ভিজে অবস্থা, পুরাই খারাপ। গাড়ি ঘোড়া কম, তারপরেও যা আসতেছে অনেক মানুষের ছাতা নাই।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে সাগর কিছুটা উত্তাল থাকায় সব ধরনের মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দিয়েছে আবহাওয়া বিভাগ। গভীর নিম্নচাপ এখন আছে, ওটা উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আরও দুর্বল হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে, যা ওদের প্রভাবে আজকে এবং আগামী দিন বৃষ্টিপাত হবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এদিকে বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এ কারণে সেন্ট মার্টিনে আটকা পড়েছেন অন্তত ১,০০০ পর্যটক। সবাই নিরাপদে আছেন জানিয়ে প্রশাসন বলছে, আবহাওয়া স্বাভাবিক হলেই তাদের টেকনাফ পাঠানো হবে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গভীর নিম্নচাপের কারণে উত্তাল বঙ্গোপসাগর। এ কারণে বন্ধ রয়েছে টেকনাফ সেন্ট মার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল। প্রবাল দ্বীপে আটকা পড়েছেন ১,০০০-এর বেশি পর্যটক। সময় মতো ফিরতে না পেরে বিপাকে পড়েছেন তারা। আমরা যদি এভাবে একদিন ২ দিন ৩ দিন আটকা পড়ে থাকি তাহলে তো এটা আমাদের জন্য অনেক সমস্যা। কারণ শিপ যত তাড়াতাড়ি চালু করে দিই তত তাড়াতাড়ি আমরা বাড়িতে পৌঁছাতে পারবো, সেটাই আসলে আমাদের চাওয়া। আমি আশাবাদী আগামীকাল থেকে আসবে, আমরা চলে যেতে পারবো। আমাদের যেন টেকনাফ পর্যন্ত আপনার নিরাপদে সুস্থ স্বাভাবিকভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। টুরিস্ট পুলিশ জানায় পর্যটকরা নিরাপদেই আছেন, আবহাওয়া স্বাভাবিক হলেই তাদের টেকনাফে পৌঁছে দেওয়া হবে। প্রত্যেকটা রিসোর্টে যাচ্ছি, টুরিস্টদের সাথে কথা বলছি, যদি কারো কোনো সমস্যা হয় যেটুকু সম্ভব আমরা আমাদের সাধ্য চেষ্টা করছি যে আবহাওয়া ভালো হলে তারা যেন নিরাপদে যেতে পারে তার ব্যবস্থা করব। বৈরী আবহাওয়ার কারণে শনিবার রাতে জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দেয় প্রশাসন। সময় সংবাদ, কক্সবাজার। যুগের পর যুগ ধরে প্রশাসনের আশ্বাস আর জনপ্রতিনিধিদের চেষ্টার পরও আটকে আছে ময়মনসিংহের খড়িয়া নদীর উপর প্রস্তাবিত সেতু প্রকল্প। সেতু না থাকায় বাঁশের সাঁকো দিয়েই প্রতিদিন নদী পার হচ্ছে ৪ গ্রামের হাজার হাজার মানুষ। অবশ্য দ্রুত সেতু নির্মাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। হোসেন আলীর তোলা ছবিতে সাদিকুর রহমানের রিপোর্ট। কয়েক দশক ধরে নিজেদের টাকায় নির্মিত এই বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার হচ্ছে গুপ্তেরগাঁও, মাহমুদপুর, ছোট সুনই ও ঘাগলি গ্রামের প্রায় ২০,০০০ মানুষ। সবজি চাষ নির্ভর এই এলাকার কৃষিপণ্য পরিবহনে সাঁকো থেকে পড়ে আবার কখনো ভেঙে প্রায়ই ঘটে দুর্ঘটনা। কিছুদিন পরে পরে ওই বাঁশ দিয়ে এরকম বাঁধ দিতে হয়, আবার এদিক দিয়ে আসতে হয়, অনেক সময় ভাঙিয়ে সিরা পুড়ে যায়। ২০ টাকা টাকা 40 টাকা মন দিই, হ্যার পরেও শেষে গাড়ি হিন্দা আয় না। রাত ১২টা বাজে ব্রিজ ভাঙ্গে পড়েছি মাল লই হাইরা। ক্ষুব্ধ গ্রামবাসী ও জনপ্রতিনিধির অভিযোগ, বহুবার চেষ্টা করা হলেও অজানা কারণে আটকে আছে সেতু নির্মাণ প্রকল্প। কিছুদিন পর পর আমরা গ্রামবাসী টাকা তুলিয়া এটা মেরামত করি, আমরা এটা স্থায়ী সমাধান চাই। বাঁশের সাঁকো দিয়ে আমাদের যাতায়াত করা অনেক কষ্ট, বাচ্চা কাচ্চারাও যাতায়াত করা অনেক কষ্ট। নেতারা তো এটি হিরাছে না, যদি দেখতো তাহলে আমরা সাধারণ পাবলিকের কান্দা মরণ লাগতো। 5 বছর ধরে জানি খালি হবে বলতেছে, আজকে না কালকে হয়ে যাবে। অবশ্য খড়িয়া নদীর উপর সেতু নির্মাণ প্রকল্পটি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে বলে আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রকৌশলীর সাথে এই বিষয়ে কথা বলেছি এবং তাকে বলেছি যে এখানে ব্রিজের যে প্রস্তাব সেটি যেন প্রেরণ করা হয় এবং তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। খড়িয়া নদীর উপর সেতু তৈরি হলে কৃষিপণ্য পরিবহনে সুবিধা পাবে এলাকার কয়েকশো সবজি চাষি। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। গাজীপুর সড়কের শিববাড়ি থেকে এয়ারপোর্ট অংশের কাজ প্রায় ৭০% শেষ হয়েছে। আর ফেব্রুয়ারি নাগাদ নতুন টঙ্গী ব্রিজের একাংশ খুলে দিলে এই পথে আর ভোগান্তি থাকবে না বলে জানিয়েছে বিআরটি কর্তৃপক্ষ। প্রকল্পের পুরো কাজ শেষ হতে লাগবে আরও প্রায় ১ বছর। সাইফুল ইসলামের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। গাজীপুর থেকে এয়ারপোর্ট আসতে লাগবে মাত্র ৩৫ মিনিট। নির্দিষ্ট স্টপেজ ছাড়া থামবে না কোথাও। প্রতিটি সিগন্যাল কিংবা ক্রসিংয়ে থাকবে এলিভেটেড সড়ক। বাস, মিনিবাস ও অন্য মোটরযানের জন্য দুপাশে থাকবে আরও ৪টি করে লেন। ফুটপাতের পাশাপাশি রিক্সা ভ্যানের জন্য থাকবে আলাদা লেন। এমন গল্প শুনতে বেশ, কিন্তু দীর্ঘদিনেও যখন শেষ হয় না প্রকল্পের কাজ, যানজটে ঘন্টার পর ঘন্টা বাসে হাঁপিয়ে ওঠে প্রাণ, তখন পথের মানুষের ক্লান্তি কে দেখে? সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত কাজ শেষ করতে দিনরাত এক করেই চলছে কাজ। শিববাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত ২০.৫ কিলোমিটারের মধ্যে প্রথম ধাপে ১৬ কিলোমিটারের আরএসডি অংশের কাজ এগিয়েছে অনেক। এই অংশের অগ্রগতি প্রায় ৭০%। তবে টঙ্গী এলাকার ৪.৫ কিলোমিটার কাজ খানিকটা পিছিয়ে। ভেহিকেলের জন্যই এখন অ্যাভারেজে 10 লেন অ্যাভেলেবল হবে, সেক্ষেত্রে আমাদের 2.5 গুণ
বেড়ে যাচ্ছে, তারপরে বিআইটির কারণে যে স্পিডটা বেড়ে যাবে, কনজেশন নামক শব্দটা আর কি নর্মাল সিচুয়েশনে থাকবে না। এখন আমরা একটা টেক আপ স্টেজ এসে গেছি। এই মাস কোনো একটা কম্পোনেন্টে 70% টাচ করব। প্রকল্প পরিচালক বলছেন ফেব্রুয়ারিতেই খুলে দেওয়া হবে নতুন টঙ্গী ব্রিজের এক অংশ, আর পিছিয়ে থাকা টঙ্গী এলাকার কাজের গতি বাড়লেই জুনের মধ্যেই এই পথে চলাচলে আর বাধা থাকবে না। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একেবারে ডেলিভারেটলি বলে দিচ্ছে, যদি উপরের কাজটা কোথাও কোথাও কোনো কারণে চ্যালেঞ্জ থাকে, সেটা যদি ওইভাবে নাও আগায়, কিন্তু রোডটা যেন ফিনিশ হয়ে যায়। সো আমরা ওখানেই কনসেন্ট্রেশন আমাদের এখন, আমরা রোডটা তৈরি করে ফেলবো অ্যাট গ্রেডের, গাজীপুর চৌরাস্তা থেকে এয়ারপোর্ট পর্যন্ত এই 10 লেনের যে রোড, এই রোড শুড বি কমপ্লিট বিফোর দিস ড্রাই সিজন। লক্ষ্যমাত্রা অর্জনে চীনা ঠিকাদার প্রতিষ্ঠানকে স্থানীয়ভাবে সহায়তা করা হবে বলেও জানায় কর্তৃপক্ষ। উত্তরা থেকে টঙ্গী কলেজ গেট এই কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতেই কী পরিমাণ দুর্ভোগ পোহাতে হয় তা কেবল ভুক্তভোগীরাই জানে। তবে এই বিআরটি প্রকল্প এবার তাদের কাজে গতি এনেছে এবং আসছে বছরেই এই প্রকল্প আলোর মুখ দেখবে, এমনটাই এখন দাবি করছেন কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশের প্রথম নদীকেন্দ্রিক সবচেয়ে বড় মেগা প্রকল্পের বেসরকারি পর্যটন শিল্প স্থাপিত হতে যাচ্ছে চাঁদপুরে। ইতিমধ্যে শুরু হয়েছে প্রাথমিক সমীক্ষার কাজ। জাপানের অর্থায়নে ৬,০০০ কোটি টাকার বিনিয়োগে হবে এই প্রকল্প। আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রটি চালু হলে উন্নয়নের চিত্রে যোগ হবে নতুন ধারা। ফারুক আহমেদের তথ্য এবং নাইমুল ইসলাম নীরবের ছবিতে রিপোর্ট। হেলিকপ্টার, রিভার ক্রুজ কিংবা কেবল কার, সব অত্যাধুনিক বাহনে স্বল্প খরচে পৌঁছে যাবেন দেশি বিদেশি পর্যটকরা, যেখানে বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের ঐতিহ্য নিয়ে থাকবে নানা অনুষঙ্গ। দেশে প্রথম এমন আন্তর্জাতিক মানের পর্যটন শিল্প স্থাপিত হতে যাচ্ছে চাঁদপুরে। শহরের খুব কাছে, যেখানে পদ্মা ও মেঘনা নদী একসঙ্গে মিলিত হয়েছে, সেখানে নদীর তীরে বিশাল চরে প্রায় ৬০০ একর এলাকা জুড়ে জায়গা নির্ধারণ করা হয়েছে, যেখানে একসঙ্গে ২০,০০০ পর্যটক রাত্রিযাপন করার মতো অবকাঠামো সহ অন্যান্য সুযোগ সুবিধা থাকবে। ইতিমধ্যে শুরু হয়েছে প্রকল্প বাস্তবায়নে সমীক্ষার কাজ। আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এমনি আমরা দেখলাম, আমরা হিস্ট্রি বলতেছে ভালো, যেটা অনেকদিন আছে, বাট তারপর আমরা কনফিডেন্টলি বলতে পারবো যে আরও থাকবে, সম্ভাবনা বেশি বলতে পারি। আমরা এটাকে একটা ওয়ার্ল্ড ওয়াইড মডেল পর্যটন হিসাবে তুলে ধরতে পারবো ইনশাল্লাহ, এবং আমার বিশ্বাস এই পর্যটন থেকে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। জাপানের অর্থায়নে চাঁদপুরে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র নির্মাণের খবরে উচ্ছ্বসিত সাধারণ মানুষ সহ বিশিষ্ট জনেরা। চাঁদপুরবাসী এই জিনিসটার জন্য অনেক খুশি। এই পর্যটনকে ঘিরে এইখানে যে একটা বেকার সমস্যার একটা বিশাল একটা সমাধান হবে। চিত্তবিনোদনের মাধ্যমে আমরা যে আমাদের যে খারাপ যে ওইগুলিতে আমরা যাওয়ার সুযোগ থাকে, সেগুলিতে কিন্তু আমরা এখানে দূর করতে পারি। খুব স্বল্প খরচে অনেক বেশি বিনোদনের এক অপার সম্ভাবনার সুযোগ রয়েছে। এখানে যদি এই পর্যটন শিল্পের বিকাশটি করা যায়, অর্থনীতির ক্ষেত্রে চাঁদপুর হবে একটি রোল মডেল। আমরা বিশ্বাস করি যে এটি এমন একটা প্রকল্প হবে যেটি বিনিয়োগকারীদের জন্য খুবই লাভজনক হবে এবং আমাদের চাঁদপুরের জন্য এটি একটা খুব বড় সংযোজন। সরকারের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর ৩ ধাপে অবকাঠামো নির্মাণ কাজ চলবে। এরই মধ্যে পর্যটন শিল্পে দক্ষ জনশক্তি গড়ে তুলতে উদ্যোক্তা প্রতিষ্ঠান প্রতি বছর ২,০০০ কর্মীকে প্রশিক্ষণ দেবে। সময় সংবাদ, চাঁদপুর। ১৫০ বছরের কালের সাক্ষী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। অতি সংক্রমণশীল ও ভয়ঙ্কর ওমিক্রন মোকাবেলায় প্রস্তুত বন্দরনগরী চট্টগ্রাম। আফ্রিকান এই ভেরিয়েন্ট ঠেকাতে বিমানবন্দর ও চট্টগ্রাম বন্দরে জারি করা হয়েছে সতর্কতা। প্রস্তুত রাখা হয়েছে কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলো। আফ্রিকা সহ ৭টি দেশ থেকে আসলে বাধ্যতামূলক থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। ওমিক্রন আতঙ্কে কাঁপছে আবার বিশ্ব। পাশের দেশ ভারতে অতি সংক্রমণশীল আফ্রিকান এই ধরন পাওয়ায় নড়েচড়ে বসে দেশের স্বাস্থ্য বিভাগ। ইতিমধ্যে আফ্রিকা থেকে চট্টগ্রামে আসা ৫ জনকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে। এ অবস্থায় ভয়াবহ এই ভেরিয়েন্ট ঠেকাতে চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দর সহ সকল প্রবেশ মুখে সতর্কবার্তা দিয়ে রেখেছে স্বাস্থ্য বিভাগ। যে সমস্ত দেশে ওমিক্রন চোখ রাঙাচ্ছে অথবা সেখানে সংক্রমিত হয়েছে, সেই দেশের নাগরিক কিংবা আমাদের দেশের নাগরিক ওই দেশে থাকেন,
তারা যেন আমাদের দেশে আসলে ন্যূনতম 14 দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলকভাবে পালন করেন। এদিকে করোনা শনাক্তের হার শূন্যে ঠেকায় গুটিয়ে আনা হয়েছিল ওয়ার্ডের কার্যক্রম। তবে ফের মাথাছাড়া দিয়ে উঠছে ওমিক্রন। প্রতিরোধে চট্টগ্রামে কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে শুরু হয়েছে নার্স ও চিকিৎসকদের অগ্রিম প্রস্তুতি। চলছে শয্যা ও যন্ত্রপাতি বসানোর কাজও। চিকিৎসক, আমাদের নার্সেস কর্মকর্তাবৃন্দ, অন্যান্য যে কর্মচারী, আমাদের নিরাপদ পরিষ্কার পরিচ্ছন্নতা কর্ম থেকে আয়া ওয়ার্ড বা সবাইকে আমরা ব্যাচভিত্তিক প্রশিক্ষণ ইতিমধ্যে শেষ করে ফেলেছি। এই ভাইরাসটা নিয়ে আসলে আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নাই, কিন্তু সতর্কতা জরুরি। 14 দিনের কোয়ারেন্টাইনের নির্দেশের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে বহু আবাসিক হোটেলও। হোটেলগুলো প্রস্তুত রাখা হয়েছে, যদি আসে ওনাদেরকে ডিরেক্ট ওখানে রাখা হবে। ওনাদের নিজেদের খরচ ওনারা নিজেরা থাকবেন। 14 দিন ওখানে থাকাকালীন সময় 7 দিনের মাথায় একবার, 14 দিনের মাথায় একবার আরটিপিসিআর করা হবে। গত 24 নভেম্বর প্রথম ওমিক্রন শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায়। এখন পর্যন্ত 40টি দেশে ছড়িয়েছে এই বিপজ্জনক ভেরিয়েন্ট। করোনা ডেল্টা ভেরিয়েন্টের রেশ কাটতে না কাটতে নতুন করে চোখ রাঙাচ্ছে আফ্রিকান ভেরিয়েন্ট ওমিক্রন। সংশ্লিষ্টরা বলছেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্রুত প্রস্তুতি নিতে হবে স্বাস্থ্য বিভাগকে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ। প্রতি বছরই স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীরা তুরস্কে যান। বিশ্বমানের শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মেলাতে এই সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। তবে তুরস্কে পড়ালেখার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা তুর্কির ভাষা বলে জানান সেখানকার শিক্ষার্থীরা। তুরস্কের ইস্তাম্বুল থেকে ফিরে সানবির রুপলের রিপোর্ট। সারা বিশ্ব থেকে প্রতি বছর 5000 শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেয় তুরস্ক সরকার। বাংলাদেশ থেকে এই স্কলারশিপের সুযোগ খুব বেশি শিক্ষার্থী না নিলেও সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। এবছরে 47 জন শিক্ষার্থী বৃত্তি নিয়ে পড়ালেখা করতে গেছেন। ব্যবসা শিক্ষা, বিজ্ঞান শিক্ষায় স্নাতক ও স্নাতকোত্তর ছাড়াও গবেষণায় উচ্চতর ডিগ্রি নিতে তুরস্কের প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ালেখা করছে বাংলাদেশি শিক্ষার্থীরা। ইস্তাম্বুলের নামকরা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ইয়েলদিস টেকনিক্যাল ইউনিভার্সিটিতে গবেষণা করতে এসে শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন একমাত্র বাংলাদেশি ডক্টর শাহেন শাহ। তিনি বলছিলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের পড়ালেখা করার সুযোগ বাড়ছে। ব্যাচেলরদের ক্ষেত্রে তাদের এসএসসি এবং এসএসসি রেজাল্টের ভিত্তিতে হয়, পাশাপাশি এমবেসিতে, তুর্কিশ এমবেসির বাংলাদেশে একটা এক্সাম হয়, এক্সামের মাধ্যমে ওরা সিলেক্ট করে, এবং মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে ইন্টারভিউ হয় এমবেসিতে, ওখান থেকে ওরা সিলেক্ট করে। আর টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো পড়তে গেলে জিআরই লাগে, জিম্যাট লাগে, বা ইংলিশে পড়তে গেলে টোফেল লাগে। তবে যেসব বাংলাদেশের ছেলেমেয়ে পড়ালেখা করতে যাচ্ছে তাদের মতে তুরস্কে পড়ালেখার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ভাষাগত দক্ষতা। ভাষার জন্য ভালো রেজাল্ট, যেমন এসএসসি এইচএসসি দুটাতেই জিপিএ 5 লাগবে, এবং এই তো নর্মাল অ্যাক্টিভিটিস একজন স্টুডেন্ট হিসাবে, যেমন কোন কোন বিষয়ে সে পারদর্শী। বেশিরভাগ সাবজেক্টে এখানে পাবলিক ইউনিভার্সিটিতে আসলে তুর্কি ভাষায়, এটা একটা আমাদের জন্য প্রথম প্রতিবন্ধকতা, কারণ ভাষাটা আমাদের থেকে অনেকই বেশি আলাদা। পড়ালেখার পাশাপাশি যারা চাকরি বা ব্যবসা করছেন তারাও জানালেন একই অভিজ্ঞতার কথা। এখানের যে গভর্নমেন্ট স্কলারশিপ অথরিটি তারাই চুজ করে আসলে কাদেরকে দিবে। প্রায় সেম খরচে, একটা বিদেশে গিয়ে একটা ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সুযোগ পায়। শতভাগ স্কলারশিপ পেলে পুরো কোর্সের সব খরচ বহন করবে তুরস্ক সরকার। আর ব্যক্তিগত খরচে পড়ালেখা করলে তা ইউরোপের অন্য দেশের তুলনায় কম। ইউরোপ আমেরিকার মতো তুরস্ক সরকারের অর্থায়নে স্কলারশিপ নিয়ে অনেক বাংলাদেশি শিক্ষার্থী এখন তুরস্কে পড়ালেখা করতে আগ্রহী হচ্ছেন। যারা এখানে পড়ালেখা করছেন তারা শুধুমাত্র পড়ালেখাই করছেন না, তার পাশাপাশি কাজের সুযোগ পাচ্ছেন এবং ভবিষ্যতে নাগরিকত্বর সুযোগও তারা লুফে নিতে পারছেন। দীর্ঘ প্রতীক্ষার পর আয়ারল্যান্ডে 17,000 অভিবাসী ও আশ্রয় প্রার্থীকে বৈধ করার সিদ্ধান্ত নিয়েছে আইরিশ সরকার। এর মাঝে অনেক বাংলাদেশিও রয়েছেন। সরকারের এই ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছেন দীর্ঘদিন ধরে বৈধ হওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশিরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসী ও আশ্রয় প্রার্থীরা বছরের পর বছর অপেক্ষা ছিলেন এমন দিনের। বৈধভাবে না থাকায় পরিবারের সাথে দেখা করার জন্য দেশেও যাওয়া হয়নি এত বছর, আনতে পারেননি স্ত্রী সন্তানদের। এবার সব সংখ্যা কাটিয়ে 17,000 অভিবাসী ও আশ্রয় প্রার্থীদের বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে আইরিশ সরকার, যার মাঝে 3,000 শিশু রয়েছে।
নথিভুক্ত অভিবাসী ও আশ্রয় প্রার্থী যারা কমপক্ষে 2 বছর ধরে সরাসরি বিধানে রয়েছে ও অনথিভুক্ত যারা কমপক্ষে 4 বছর ধরে আয়ারল্যান্ডে রয়েছেন তারা এর আওতার মধ্যে রয়েছেন। এই স্কিমে যারা পরিবার সহ রয়েছে তাদের 700 ইউরো এবং একক ব্যক্তিকে 550 ইউরো দিয়ে আবেদন করতে হবে। আগামী জানুয়ারি থেকে শুরু হয় আবেদন, চলবে আগামী 6 মাস পর্যন্ত। দীর্ঘ অপেক্ষার পরে বৈধতা পাওয়ার খবরে স্বস্তি নেমে এসেছে বাংলাদেশিদের মাঝে। আমাদের অনেক অবৈধ বাংলাদেশিরাও এদেশে বৈধতা পাওয়ার সুযোগ পাবে এবং বাংলাদেশ থেকে ফ্যামিলি নিয়ে আসার সুযোগ পাবে, যে কারণে আমাদের বাংলাদেশ কমিউনিটি আরো শক্তিশালী হবে এবং আগামী দিনে আরো সুন্দরভাবে আমরা কমিউনিটি নিয়ে পথ চলতে পারবো। যারা ইনলিগাল আছেন তারাই একমাত্র বুঝতে পারবেন যে মানসিক চাপ কি জিনিস। হ্যাঁ, তো কেউ যদি কোনো কিছু বিষয় না বোঝেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব আপনাদের সাহায্য করার জন্য। আপনার প্রতিবেশী যে আছে তাকে সাহায্য করবেন, আপনি সব মিলে সবাইকে সাহায্য করবেন যেন এই কাজটা থেকে সবাই মুক্তি পায় এবং সবাই ফ্যামিলির কাছে ফিরে যেতে পারে। এদিকে এই ঘোষণায় অবৈধ যারা ছিলেন তাদের মাঝে মানসিক শান্তি ফিরে আসবে, পাশাপাশি আইরিশ অর্থনীতিতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন জাস্টিস মিনিস্টার হেলেন মেকান্টি। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। 150 বছর ধরে কালের সাক্ষী হয়ে আছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ। ঐতিহ্যবাহী এই মসজিদটি পেল জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা বা ইউনেস্কোর স্বীকৃতি। অ্যাওয়ার্ড অফ মেরিট ক্যাটাগরিতে এবছর 6টি দেশের 9টি স্থাপনার স্বীকৃতিতে এই মসজিদ থাকায় আনন্দিত এলাকাবাসী। আল মামুনের ছবিতে এহসানুল হক শাওনের রিপোর্ট। দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ শতাব্দী পেরিয়ে গেলেও ইতিহাস আর ঐতিহ্য ধারণ করে ঠায় দাঁড়িয়ে যুগের পর যুগ। 1868 সালে দক্ষিণ কেরানীগঞ্জে এর নির্মাণ কাজ শুরু করেন দারোগা আমিন উদ্দিন আহমদ, তাই এর পরিচিত ছিল দারোগা মসজিদ নামেও। বংশ পরম্পরায় মসজিদটি নির্মাণ ও সংস্কার কাজে নিয়োজিত ছিলেন খিদির বক্স ও কাদের বক্স নামে 2 ভাই এবং মইজুদ্দিনের পরিবার। আর কাদের বক্সের দহিত্র সাবেক সংসদ সদস্য অধ্যাপক হামিদুর রহমান 1968 সালে মিনার সহ মসজিদটির বর্ধিতাংশ নির্মাণ করেন। পরিবারের ঐতিহ্যের ধারাবাহিকতায় মূল অবকাঠামো অক্ষুণ্ণ রেখে মসজিদটির ব্যাপক সংস্কার করেন অধ্যাপক হামিদুর রহমানের ছেলে বর্তমান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তখন জনসংখ্যার বিবেচনায় মসজিদটি ছোট আকারে নির্মাণ করা হয়েছিল। মসজিদটির মাঝখানে রয়েছে 2টি গম্বুজ, চারপাশে রয়েছে 3 স্তর বিশিষ্ট 8টি মিনার, আর এর শীর্ষে রয়েছে ছোট গম্বুজ। এর বাইরেও বাকি 12টি খুঁটির উপরিভাগে রয়েছে কারুকাজ। মসজিদের ভেতরে রয়েছে 2টি মেহরাব। 150 বছরের পুরনো আদল ধরে রেখে নবাবী আমলের ঐতিহ্য বজায় রেখে সংস্কার কাজ করা হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে এটি দেখতে ছুটে আসেন পর্যটকরা। ছোটকালেতে দেখতে থাকি, এটা আমাদের মনে করেন বিশ্ব ঐতিহ্যে যে পাইছে, এটার জন্য আমরা অনেক খুশি ব্যাপার, আনন্দের ব্যাপার। এবং দোলেশ্বর গ্রামের নামও মানুষ সারা বিশ্বে চিন্তাছে, দূরান্ত থেকে জনগণ আসতেছে, আইসা দেখতেছে। 1 ডিসেম্বর জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা বা ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে মুসলিম স্থাপত্যের অপূর্ব নিদর্শন হয়ে দাঁড়িয়ে থাকা পুরনো দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ। আমাদের বিষয়টা ছিল যে এখানে কিভাবে আমরা পুরনোরকে খুব সিম্পল ভাবে, খুব হাম্বল ভাবে আমরা রাখতে পারি, নতুনকেও আমরা খুব হাম্বল ভাবে তৈরি করতে পারি। তো আমি মনে করি যে আমাদের শহরকে গঠন করা উচিত সেভাবে। এশিয়া প্যাসিফিক অঞ্চল ফিজি থেকে শুরু করে কাজাখস্তান পর্যন্ত বিভিন্ন দেশের মধ্যে 6টি দেশের 9টি স্থাপনাকে এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ডস ফর কালচার হেরিটেজ কনজারভেশন পুরস্কার দেওয়া হয়। 150 বছর আগের বানানো এই মসজিদ এখন বিশ্ব ঐতিহ্যের অংশ। তবে দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদের মতো দেশের আনাচে কানাচে কালের সাক্ষী হয়ে আছে আরও কত শত নান্দনিক ও পুরাতাত্ত্বিক স্থাপনা। ঐতিহাসিক সেসব স্থাপনা যদি সরকারি উদ্যোগে সঠিকভাবে সংরক্ষণ করা যায় তাহলে দেশের ইতিহাস ঐতিহ্য যেমন সমৃদ্ধ হবে, তেমনি আন্তর্জাতিক পরিমণ্ডলেও সুখ্যাতি কুড়াবে বাংলাদেশ। কেরানীগঞ্জের দোলেশ্বর থেকে এহসানুল হক শাওন, সময় সংবাদ।